ছোট্ট বন্ধুরা, এই হলো অভয়গড় রাজ্য। রাজা নারায়ণ দেব ছিলেন ভারী পরাক্রমী এবং প্রজাবৎসল রাজা। তবুও রাজার মনে সুখ ছিল না, কারণ রাজ্যের পাশেই ছিল এক বন। সেই বন থেকে এক ভয়ানক বাঘ এসে প্রায়শই প্রজাদের ধরে নিয়ে চলে যেত। অনেক চেষ্টা করেও সেই বাঘকে কিছুতেই ধরা সম্ভব হয়নি। তাই প্রজারা ভয়েতে কেউ বাড়ি থেকে বেরোতে পারত না। সবাই ভয়ে ভয়ে দিন কাটাত। প্রজাদের দুঃখে রাজাও তাই সারাক্ষণ দুঃখী হয়ে দিন কাটাতেন। একদিন তিনি মন্ত্রীকে ডেকে বললেন, আমি আমার প্রজাদের জন্য বড়ই চিন্তিত মন্ত্রী। চিন্তায় আমার ক্ষুধা তৃষ্ণা সব চলে গেছে। যতক্ষণ না ওই শয়তান ব্যাঘ্রকে উপযুক্ত শাস্তি দিতে পারছি, ততক্ষণ আমি জলস্পর্শও করব না। আপনি কি বলছেন মহারাজ? আপনার সুস্থতা আমাদের সকলের জন্য একান্ত কাম্য। আপনি যদি ভালো না থাকেন, তাহলে প্রজারা কি করে ভালো থাকবে মহারাজ? আপনি যদি আহার নিদ্রা পরিত্যাগ করেন, তাহলে অবিলম্বেই অসুস্থ হয়ে পড়বেন। দোহাই দোহাই মহারাজ, এমন কাজ করবেন না। না 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 মন্ত্রী, প্রতিনিয়ত প্রজাদের হাহাকার কান্না আমার রাতের ঘুম, ক্ষুধা তৃষ্ণা সব কেড়ে নিয়েছে। তারা যদি ভালো না থাকে, সুরক্ষিত না থাকে, তাহলে তাহলে আমি রাজপ্রাসাদে কি করে ভালো থাকি বলতো? আর এর একটা বিহিত আমাকে করতেই হবে, করতেই হবে। ঠিক আছে মহারাজ, তাহলে আমি আজই লোক পাঠাচ্ছি ওই জঙ্গলে। যেখান থেকেই পারি আজকেই ওই বাঘকে তারা খুঁজে আনবেই মহারাজ। থাক, তার আর কোনো প্রয়োজন নেই। কেন কেন মহারাজ? আর কাউকে কিচ্ছু করতে হবে না। এবার যা করার আমি নিজেই করব। তার মানে আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি নিজে আজ রাতে ওই জঙ্গলে যাব। আজ হয় ও থাকবে, নয় আমি থাকব। মহারাজ! নানা চিন্তা করো না, এটুকু ভরসা তোমরা তোমাদের রাজার উপর রাখো। আয়, এবার আয় আমার সামনে, দেখি তোর কত হিম্মত। অনেক মানুষ মেরেছিস, এবার তোর পালা। আয় আয়, কোথায় গেলি? আয় আমার সামনে। আজ তো একেবারে স্বয়ং মহারাজ এসেছেন। এতদিন অনেক মানুষ খেয়েছি, আজ একেবারে রাজার মাংস খাবো। আহা, কি যে আনন্দ হচ্ছে আমার। ও, তাহলে তুই সেই শয়তান বাঘ। আজ আর তোর আমার হাত থেকে নিষ্কৃতি নেই। দেখি দেখি আজ কে তোকে বাঁচায়। পরের দিন সকালবেলা মহারাজ ঘোড়ায় চড়ে যাচ্ছেন, আর সেই বাঘ ঘোড়ার পিছনে খাঁচায় বন্দি অবস্থায় চলেছে। জয় রাজা নারায়ণ দেবের জয়! জয় অভয়গড় রাজ্যের জয়! জয় রাজা নারায়ণ দেবের জয়! জয় রাজা নারায়ণ দেবের জয়! জয় অভয়গড় রাজ্যের জয়! জয় রাজা নারায়ণ দেবের জয়! হে রাজ্যবাসী, এতদিন আপনারা এই বাঘের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন, যার ভয় আপনাদের পথে চলাফেরা করা দায় হয়ে উঠেছে, যার জন্য আপনাদের পরিবারের অনেকেই প্রাণ হারিয়েছে। আজ সেই বাঘ আপনাদের সামনে খাঁচায় বন্দি অবস্থায় পড়ে আছে। ওর এটাই উচিত শাস্তি। চোখের সামনেও সবাইকে দেখতে পাবে, কিন্তু ওর কিচ্ছু করার ক্ষমতা থাকবে না। দেখলি দেখলি, এই হলো আমাদের রাজামশাই। নিজের জীবনের তোয়াক্কা না করেই নিজেই গিয়ে বাঘ ধরে এনেছে, তাও আবার একেবারে জ্যান্ত। বেশ হয়েছে। রাজামশাই উচিত শিক্ষা দিয়েছে একেবারে। চোখের সামনে এতগুলো লোক দেখতে পেয়েও কাউকে খেতে পারবে না। বোঝো এবার কেমন ঠেলা। জয় রাজা নারায়ণ দেবের জয়! জয় অভয়গড় রাজ্যের জয়! জয় রাজা নারায়ণ দেবের জয়! জয় রাজা
সত্যিই বলছি ভায়া, আমাদের মহারাজের মতো বীর আর এত প্রজাবৎসল রাজা প্রজাদের জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত। কি বলো? হ্যাঁ ভাইয়া, খুব উচিত কথা বলেছো। খুব ভাগ্য করলে এইরকম দয়ালু রাজা পাওয়া যায়। মহারাজের দীর্ঘায়ু কামনা করি। শোনো শোনো শোনো, আমাদের মহারাজ আগামী 7 দিন রাজপ্রাসাদে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। সেই উপলক্ষে গোটা রাজ্যবাসীকে নিমন্ত্রণ জানানো হচ্ছে। শোনো শোনো শোনো। এই না হলে দরাজ মনের রাজামশাই বাঘ ধরা পড়ার আনন্দে গোটা রাজ্যবাসীকে খাওয়াচ্ছে, ভাবা যায়? সত্যি ভাইয়া সত্যি, এতদিন মনে হয় মহারাজ আমাদের চিন্তায় নিশ্চিন্তে খেতে পারে, তাই এই আনন্দের দিনে সকলের সাথে একসাথে খাওয়া দাওয়ার আয়োজন করেছে। কি বলো? হ্যাঁ ভায়া, সবই আমাদের মহারাজের দয়া। ঈশ্বর আমাদের মহারাজের আয়ু রেখা আরো বাড়িয়ে দিক, এই কামনাই করি। এবার চলো, তাড়াতাড়ি পা চালিয়ে চলো দিকে। চলো চলো ভাইয়া, তাড়াতাড়ি হাতের কাজ শেষ করে ফেলো, তারপর কাজ গুটিয়ে আবার রাজপ্রাসাদে যেতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আজ সত্যি ভীষণ খুশির দিন। আমার মনে হয় আমাকে কেউ আর আগের মতন ভয় পাচ্ছে না। ডেকে ডেকে আমার গলা শুকিয়ে গেল, অথচ কেউ আমার দিকে ফিরেও তাকাচ্ছে না, কেউ পাত্তাও দিচ্ছে না আমায়। ওই দেখো, বাঘটা কিরকম সকাল থেকে ডেকেই চলেছে। সত্যি সবই ভগবানের লীলা খেলা। না হলে দুদিন আগে অবধি যে ডাক শুনলে পিলে চমকে উঠতো, আজ সেই ডাক শুনে কেউ ফিরেও তাকাচ্ছে না। এই সবই হয়েছে আমাদের রাজামশাইয়ের কৃপায়। নি এবার চল চল, রাজবাড়িতে কি কি অপেক্ষা করে আছে এবার দেখবি, চল। হ্যাঁ ভাই, ঠিকই, চলো চলো চলো। সারাদিন ডেকে গেলাম, কিন্তু কেউ ভয় পেল না। ভয় পাওয়া তো দূরের কথা, একবার ফিরেও তাকালো না। হায় রে হায়, আমার পোড়া কপাল। এখন মনে হচ্ছে মানুষের সাথে এত খারাপ ব্যবহার না করলেও হতো। ক্ষমতার বলে আমরা কত খারাপ কাজই না করি, কিন্তু সবার মনে রাখা উচিত সব দিন সবার সমান যায় না। বাঘিনী এখন কি করছে কে জানে। বনের মধ্যে একা একা বাঘিনীও হয়তো আমার জন্য কষ্ট পাচ্ছে। কোথায় গেলি বাঘিনী, কোথায় গেলি? আয় আয়, আমায় এখান থেকে উদ্ধার করে নিয়ে যাও। না না, এইভাবে বেশি দিন চলতে পারে না, আমায় কিছু একটা উপায় বার করতেই হবে। এই যে একটু শুনবেন, এই যে ভাই আপনাকে বলছি। আরে, বাঘমশাই আবার আমায় ডাকে কেন? চলো তো একবার গিয়েই শুনি। হ্যাঁ, চলো দেখি। ইয়ে, বলুন বলুন বাঘমশাই, আমায় ডেকেছেন কেন? বলুন দেখি। বলছি ভাই, আপনি একটু খাঁচার দরজাটা খুলে দেবেন, তাহলে আমি গিয়ে নাপিতের কাছে একটু গোপটা কামিয়ে আসতাম। নাকে বড্ড সুরসুরি লাগছে। না না বাবা, আমি তোমার দরজা খুলে দিই আর তুমি বেরিয়ে আবার আমার ঘাড় মটকাও আর কি। তুমি যেমন কর্ম করেছো তেমন ফলই পাবে। তোমায় এই খাঁচায় বন্দি মানায়। হ্যাঁ ভাইয়া, একেই বলে কর্মফল। বনের মধ্যে থাকতিস, ঘুরতিস ফিরতিস, তা না বন থেকে বেরিয়ে এত মানুষকে মারার কোনো মানে ছিল? নিজের খারাপ কর্মের জন্যই তো আজ খাঁচায় বন্দি। হ্যাঁ হ্যাঁ, এই সবই আমাদের রাজামশাইয়ের কৃপা। চলো চলো, এবার রাজপ্রাসাদের ভেতরে চলো। কে জানে কত কি ভালো মন্দ আমাদের জন্য অপেক্ষা করছে। চলো চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। হায় হায় হায়, কি দিনই না এলো। এখন কেউ আমার কথায় পাত্তাই দেয় না, কিন্তু তবুও আমায় এইভাবেই চেষ্টা চালিয়ে যেতে হবে। এখন যতই আমি ভালোভাবে কথা বলি, আমার কথা কেউ বিশ্বাস করবে না। না না, তাও আমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। ভাবো বাঘমশাই, ভাবো। সোজা আঙুলে ঘি না উঠলে তোমায় এবার আঙুলটা বেঁকাতে হবে। ওই তো একটা বাচ্চা ছেলে আসছে। ওকে বোকা বানাতে বেশি সুবিধা হবে বলে মনে হচ্ছে। এই যে ছেলে, শুনছো? কে কে ডাকছে আমায়?
আমি, এদিকে তাকাও, আমি খাঁচায় বন্দি বাঘ গো। ও বাবা, বাঘ মশাই, তোমার আবার আমার সাথে কি কাজ গো? আমায় ডাকছো কেন? বলছি, তুমি কি মিষ্টি সাদাসিধে একটা ছেলে, আমায় তোমার সাথে একটু খেলতে ইচ্ছে করছে গো। তুমি যদি এই খাঁচার দরজাটা একটু খুলে দাও, তাহলে দুজন মিলে একটু ধরাধরি খেলতে পারি। জানো তো, আমি সেই কবে থেকেই খাঁচায় বন্দি হয়ে আছি। আমার সাথে কেউ খেলে না, কেউ গল্প করে না। আমার খুব কষ্ট গো এই খাঁচায়। তুমি যদি আমায় এখান থেকে একটু মুক্ত করে দিতে। আহা গো, তোমার কি কষ্ট। দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি তোমার খাঁচা খুলে দিচ্ছি, তুমি কষ্ট পেও না। আয় আয়, এবার তোর ঘাড় মুটকে খাই। মানে তুমি আমার ঘাড় কেন মটকাবে? আমি তো তোমার উপকার করলাম গো বাঘ মশাই, তুমি আমার উপকারের এই দান দেবে? হ্যাঁ, এবার এরকমই করব। এখানে কেউ কারোর উপকার মনে রাখে না। জোর জ্বর মুলুক তার। তুমি কি বলছো? চোর যার মুলুক তার? ও বাবা, এ ভারী অন্যায় কথা। কেউ এইভাবে উপকারের প্রতিদান দেয় না। চুপ, তোমার নীতি কথা শুনে আমার কোনো লাভ নেই। না না, দাঁড়াও দাঁড়াও, এর আগে একটা বিচার হবে। বিচার? আচ্ছা, তাহলে বিচার হোক। যদি তুমি যেত, তাহলে আমি তক্ষুনি খাঁচায় বন্দি হয়ে যাব। আর যদি আমি জিতি, তাহলে তক্ষুনি তোমার ঘাড় মোটকে তন্দুরি বানিয়ে খাবো। আচ্ছা, ঠিক আছে, সেই কথাই রইল তাহলে। চলো, আমরা একটা জনমত সংগ্রহ করি। পথে তিনজনকে জিজ্ঞেস করি, যদি একজনও আমায় সমর্থন করে, তাহলে কিন্তু তুমি আবার তোমার খাঁচায় ঢুকে যাবে। তাই তো? মনে থাকবে তো? আচ্ছা বেশ, তাই হবে। চলো। বাঘ আর বাচ্চা ছেলে চলল পথে সাক্ষীর উদ্দেশ্যে। যেতে যেতে তারা পৌঁছে গেল কোথায় জানো? জঙ্গলের একটা বড় গাছের সামনে। সেখানে রানী মৌমাছিকে ডেকে জিজ্ঞেস করলো, রানী মৌমাছি, ও রানী মৌমাছি, কি গো বন্ধু, আজ তোমার বাকি বন্ধুরা কোথায়? তুমি তো একা আসো না। তোমার বাকি বন্ধুরা কোথায়? তারা খেলবে না? না গো বন্ধু, আমি খেলতে আসিনি। আমি তোমার কাছে এসেছি একটা বিচার চাইতে। বিচার? তা কি বিচার করতে হবে শুনি? মানুষের উপকার করলে কি কখনো প্রতিদানে তার অপকার করতে হয়? বলো তো শুনি। হ্যাঁ, এটাই তো নিয়ম। মানে এটা কেন বলছো তুমি? আমরা হলাম সাধারণ মৌমাছি। আমরা মৌচাকে মধু জমাই, সেই মধু তো তোমরা খাও। তবুও কিছু ক্ষেত্রে কিছু লোক আমাদের মৌচাকে ঢিল ছোড়ে, মৌচাক ভেঙে দেয়, তাতে আগুন লাগিয়ে দেয়, আমাদের কত ক্ষতি করে বলো তো। আমরা কিন্তু তোমাদের মধু দিয়ে উপকারই করি, অপকার করি না। শুনলে তো ওর কথা। আরে বাঘমশাই, মৌমাছির সাথে এরকম অন্যায় হয়েছে বলে তুমি আমার সাথে এরকম অন্যায় করবে? দাঁড়াও, আমার এখনো আরো দুজন সাক্ষী বাকি আছে। ঠিক আছে, চলো তার কাছে যাই। ও বন্ধু, বন্ধু, আমার একটা প্রশ্নের উত্তর দেবে গো? কি হয়েছে গো ছেলে? বলছি, কেউ যদি উপকার করে, তাহলে প্রতিদানে কি তার ক্ষতি করা মানায়? হ্যাঁ, মানায়। এই রে, তুমি অমন কেন বলছো? কেন বলবো না? তোমরা মানুষেরা গাছের ফুল, ফল, ডাল, পাতা সব নিয়ে নিজেদের উপকার করো, আর তারপর সেই গাছগুলোকে নির্মমভাবে কেটে ফেলো। এই কেমন বিচার তোমাদের? হ্যাঁ, ঠিকই তো, ঠিকই তো, ভারী অন্যায় এটা। তোমরা এত অন্যায় করে আশা করছো কি করে উপকারের বদলে উপকার পাবে? তোমাদের সাথে অপকারী হওয়া উচিত।
বেশ হয়েছে, বেশ হয়েছে, ঠিক হয়েছে, মজা হয়েছে। যেমন কর্ম তেমন ফল। মনে রেখো, এখানে কেউ কারোর উপকার মনে রাখে না। আবার বলছি, কেউ কারোর উপকার মনে রাখে না। এবার কি করবে বাচ্চা ছেলে? এবার তোমার ঘর মটকাবো, নাকি তোমার আরো কেউ সাক্ষী আছে? ও বাঘ ভাই, বাঘ ভাই, এখনো একজন সাক্ষী বাকি আছে। চলো ওই দিকটায় যাই। ও নাপিত কাকু, নাপিত কাকু, একটু রোসো, একটু রোসো গো। কিরে বাচ্চা, তুই মাঠে খেলতে না গিয়ে এখানে কি করছিস? যা মাঠে খেলতে যা, বাকিরা সবাই তোর জন্য অপেক্ষা করছে দেখলাম তো। আরে কাকু, বাঁচাও আমাকে। আমার যে জীবন মরণ সমস্যা, খুব বাজেভাবে ফেসে গেছি গো। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? আমি বলছি কি হয়েছে। আমি খাঁচার মধ্যে বন্দি ছিলাম, আর তখন এই বাচ্চা ছেলেটাকে ডেকে দরজা খুলে দিতে বলি। ও এসে দরজা খুলে দিলে আমি ওর ঘাড় মটকাতে যাই, কিন্তু এই বাজে ছেলেটা আমায় ঘাড় মটকাতে দিচ্ছে না। আর তখন থেকে সাক্ষী ডেকে আমাকে ঘুরিয়েই যাচ্ছে, ঘুরিয়েই যাচ্ছে। ও, এই ব্যাপার। এবার আপনি বলুন তো নাপিত মশাই, এটা কি বাচ্চা ছেলেটা ঠিক কাজ করছে? কিন্তু আমি ভাবছি যে তোমার কথায় কতখানি সত্যতা আছে। মানে আপনি কি বলতে চাইছেন? মানে হচ্ছে যে তোমার মতো এত বড় একখানা বাঘ কি করে একখানা ছোট খাঁচার মধ্যে থাকতে পারে? আমি তো সেটাই ভাবতে পারছি না। আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। ওইটুকু একটা খাঁচা আর এত বড় একটা বাঘ, না, এই হিসেবটা কেমন যেন গুলিয়ে যাচ্ছে। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে এই ছেলেটাকেই জিজ্ঞেস করুন, ও তো আর মিথ্যে কথা বলবে না। না না না, মানে হচ্ছে গিয়ে আমি তো নিজের চোখে না দেখলে কোনো কথাই বিশ্বাস করি না, বুঝলে? তাই বিচার করার আগে আমাকে পুরো ঘটনাটা নিজের চোখে চাক্ষুষ করতে হবে। ঠিক আছে, আপনি যখন বিশ্বাস করছেন না তাহলে চলুন আমার সাথে, আমার খাঁচার কাছে যাই, আপনি নিজের চোখেই দেখে নেবেন। সেটাই একমাত্র উপায়। তাই চলো 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 চলো। নাপিত, বাঘ ও বাচ্চা ছেলে তিনজনেই ফিরে গেল সেই খাঁচার কাছে। তারপর নাপিত বাঘকে বলল, না মানে ওই ইয়ে হচ্ছে যে যে এত ছোট একটা খাঁচা, তার মধ্যে একটা বাঘ কি করে থাকতে পারে বলে বিকিনি? আমার তো সেটা ভেবেই আশ্চর্য লাগছে। তোমার কথা আমার একদম সত্য বলে মনে হচ্ছে না বাঘ। বেশ, তাহলে এই দেখো। বাঘ খাঁচায় ঢুকতেই নাপিত বাইরে থেকে খাঁচার দরজা বন্ধ করে দেয়। আরে আরে, এটা কি করলে? খাঁচার দরজা বন্ধ করলে কেন? কারণ হচ্ছে গিয়ে ওটাই তোমার সঠিক জায়গা। তুমি ওখানেই বন্দি থাকো। বাচ্চাটা তোমার উপকার করলো আর তুমি কিনা ওরে ঘাড়ি মটকাতে উঠে পড়ে লাগলে। তুমি খুব স্বার্থপর আর নিচু মানসিকতার একটা বাঘ। তোমাকে সমাজে খোলা ছাড়াই যাবে না। তুমি থাকো ওই খাঁচায়, আজীবন বন্দি হয়ে থাকো। ও বাবা, বাঁচালে নাপিত কাকু তুমি আমায়, না হলে আজ বেঘরে প্রাণটা যেত আমার। বাঁচালে গো কাকু, খুব বাঁচান, বাঁচালে। বাবা, যে উপকারীর উপকার বোঝে না তাকে উপকার করতে যাওয়াটা নির্বুদ্ধিতার কাজ। পরের বার এই কথাটা মনে রেখো। হ্যাঁ হ্যাঁ গো কাকু, যা শিক্ষা পেলাম আর কোনো দিনও এই কথা ভুলবো না। খোলো খোলো, আমার খাঁচার দরজা খুলে দাও বলছি, এক্ষুনি খুলে দাও, নইলে নইলে কিন্তু নাপিত তোমার কপালেও দুঃখ আছে, তোমারও আমি ঘাড় মটকাবো। খাঁচা থেকে আর তুমি বেরোতে পারবে না বাছাধন। ওখানেই থাকো। বেচারা বাঘ মহাশয়ের এরপর থেকে ওই খাঁচাই হয়ে যায়
সারা জীবনের আস্তানা।